হর হর মহাদেব। মহাদেবের ডাকে সাড়া দিতে হাজারো ব্যস্ততার মধ্যেও দুদিনের জন্য সময় বার করে বাক্স প্যাঁচড়া নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে গন্তব্য বেনারস। আমার বেনারস যাত্রা এই প্রথম। আগে বহুবার ভেবেছি বেনারস যাবার কথা, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়াটা ঠিক হয়ে ওঠেনি। ওই যে কথায় বলে না, বাবা বিশ্বনাথ না ডাকলে বেনারসে যাওয়া হয় না। আমার ক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে। অবশেষে বাবা বিশ্বনাথ আমাকে ডাকলেন। তাই আর কোনো কিছু না ভেবে সমস্ত কাজকর্ম শিকে তুলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে 8:25 দুন এক্সপ্রেসের রিজার্ভেশন করাই ছিল, তাই হাওড়া ব্রিজ পেরিয়ে সোজা গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন। স্টেশনে পৌঁছাতেই দুঃসংবাদটা পেলাম। দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার শিডিউল টাইম 8:25, কিন্তু অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছিল সেই দিনকে অনিবার্য কারণবশত দুন এক্সপ্রেস ছাড়তে বেশ কিছুটা দেরি হবে। নাও বোঝো এবারে কাণ্ড। স্টেশনে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করবার পর নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ দুন এক্সপ্রেস এসে পৌঁছালো। এই হচ্ছে 13009 আপ হাওড়া টু যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। আমার রিজার্ভেশন ছিল H1 কম্পার্টমেন্টে। আস্তে আস্তে নিজের কম্পার্টমেন্ট খুঁজে তল্পি তল্পা নিয়ে উঠে বসলাম। আমার এবারের সফরে আমার সাথে আমার মাও ছিলেন, কিন্তু ক্যামেরার সামনে আসতে আপত্তি থাকায় এবারে আর আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে পারলাম না। দেখা যাক পরে কখনো আলাপ করিয়ে দিতে পারি কিনা। আমার এবং মায়ের সিট ছিল কুপে নাম্বার বিতে। দরজা খুলে কুপেতে ঢুকতেই একটা ইন্টারেস্টিং ফটোগ্রাফ চোখে পড়ল। এটা দ্বারভাঙার ঐতিহাসিক আরউইন প্যাভিলিয়নের ছবি, যেটা বর্তমানে একটি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পরিণত হয়েছে। দ্বারভাঙার মহারাজা বিভিন্ন ধরনের খেলাধুলার অত্যন্ত অনুরাগী ছিলেন। এখানেই অনুষ্ঠিত হতো দ্বারভাঙা কাপ। এখানে বন্দী হয়ে আছে তৎকালীন ইংরেজদের পোলো খেলার কিছু অসাধারণ মুহূর্ত। এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করুন। এই ছবিতে রয়েছেন রাজা বাহাদুর বিশ্বেশ্বর সিং এবং মহারাজা ধীরাজ কমলেশ্বর সিং। হ্যালো, এখন বাজে রাত 10:10। দুন এক্সপ্রেস চন্দননগর ক্রস করছে। হাওড়া থেকে দুনের ছাড়ার টাইম 8:25, কিন্তু 1 ঘন্টার মতো দেরি করে দুন ছাড়লো 9:20-তে। তাহলে বুঝতেই পারছেন শুরু থেকেই 1 ঘন্টা লেটে চলছি। এখন জানি না বারাণসী ঠিক কখন গিয়ে পৌঁছাবো, কতটা লেট করবে ট্রেন। বিকেলবেলা মানে 5টার স্লটে আমার সুগম দর্শনের টিকিট কাটা আছে, কাশী বিশ্বনাথ দর্শনের জন্য টিকিট কাটা আছে।
জানি না সুষ্ঠুভাবে দর্শন করতে পারবো কি না। এখন দেখা যাক, সবই বিশ্বনাথের ইচ্ছা। বাবা বিশ্বনাথ কি করেন তার উপর নির্ভর করছে। আপাতত ডিনার হয়ে গেছে, আমি আপার বাড়িতে চলে এসেছি। গুড নাইট। গুড মর্নিং। তবে মর্নিংটা যতটা গুড হবে ভেবেছিলাম ততটা হয়নি, তার কারণ সকালবেলা উঠে থেকে আমি চা কফির দেখা পাইনি। এনিওয়েজ, ট্রেন তো সেই 1 ঘন্টাই লেটে চলছে, এখনো সাসারাম ক্রস করেনি। নেক্সট স্টেশন সাসারাম। দেখা যাক 11টা টাইম বারাণসী পৌঁছাবার, কটার সময় পৌঁছায়। অবশেষে ব্রেকফাস্টের পরে চা খেলাম। মর্নিংটা একদম গুড মর্নিং হয়ে গেল। ট্রেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেটে চলছে। আপাতত টাইম দেখাচ্ছে রাতে 12টা 20-তে গিয়ে বারাণসী পৌঁছাবে। Let's see. চাটা ভালো হলে একটু মিষ্টি মিষ্টি। করিডোরে দাঁড়িয়ে চা খেতে খেতে আরও কিছু ছবির রেয়ার কালেকশন আমার চোখে পড়ল। রেয়ার বলছি কারণ সবকটা ছবি স্বাধীনতার আগের। এটা হচ্ছে রামবাগ প্যালেসের ছবি, 1902 সালের। এই করিডোরটায় কিছু দূর অন্তর অন্তর বেশ এরকম কয়েকটি ছবি আটকানো ছিল। দেখি পরের ছবিটা কি। এটা মাধেশ্বর ক্যাম্পাসের ছবি। এই ছবিটি অবশ্য স্বাধীনতার পরের, 1948 সালের। এর পরে রয়েছে এই যে এই ছবিটি। এটি হচ্ছে লক্ষ্মী বিলাস প্যালেসের ছবি, 1926 সালের। এর পরে আরো একটি ছবি রয়েছে, দেখা যাক এটি কোথাকার ছবি। এটি হচ্ছে বিশ্ববিলাস প্যালেসের ছবি। এটিও স্বাধীনতার পরের ছবি, 1951 সালের। এই ছবির কালেকশনগুলো দেখে সত্যি বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ ইন্ডিয়ান রেলওয়ে। একটু আগেই আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় বা ডিডি উপাধ্যায় স্টেশনটি ক্রস করলো। এবারে সামনে দেখুন, গঙ্গা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে বারাণসীর গঙ্গা। আরও একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নমো ঘাটের যে হাত জোর করা স্ট্রাকচারটা, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর। এরপরে আছে কাশী স্টেশন, তারপর বারাণসী জাংশন। আমরা নামবো বারাণসী জাংশনে। আমি এখন বারাণসী জাংশনে নামলাম। এখন বাজে হচ্ছে 1:35। না, অনেকটা লেট, মেকআপ হয়ে গেছে।
প্রায় আধ ঘন্টা মতো মেকআপ হয়ে গেছে, সবই বাবা বিশ্বনাথের কৃপায়। যাই হোক, এবারে দেখি হোটেলের দিকে যাই। স্টেশনে নামার পর গধুলিয়া যাওয়ার জন্য সরাসরি কোনো অটো বা গাড়ি আমরা পেলাম না, সেই জন্য এই অটোয় করে আমরা যাচ্ছি বেনিয়া চক বা বেনিয়া মোড়ে। তারপর সেখান থেকে টুকটুক অর্থাৎ রিকশায় করে আমরা যাব গধুলিয়া মোড়ে। এখানে একটা কথা আপনাদের একটু বলে রাখি, যে অভিজ্ঞতাটা বেনারস স্টেশনে নেমেই আমার প্রথম হলো, সেটা হচ্ছে স্টেশন থেকে যখনই আপনারা অটো বা গাড়ি নেবেন কোথাও যাওয়ার জন্য, তখন তারা যা ফেয়ার বা রেট বলবে তার সাথে কিন্তু একটু আধটু বার্গেন করতে হবে। কেননা যদি ভাড়া হয় 150 বা 200 টাকা, তাহলে আপনাকে প্রথমেই 300 বা 500 এরকম কিছু একটা রেট বলা হবে, কাজেই বুঝতেই পারছেন। যাই হোক, স্টেশন থেকে বেনিয়া মোড় বা বেনিয়া চক পর্যন্ত যাওয়ার জন্য এই গাড়িটি আমাদের কাছ থেকে নিয়েছিল 150 টাকা। অটো থেকে নেবে এবারে আমরা টুকটুকে উঠে বসলাম। টুকটুকের ভাড়া বেনিয়া চক থেকে গধুলিয়া মোড় পর্যন্ত 100 টাকা। গধুলিয়া মোড়ের পরে কিন্তু আর কোনো অটো বা রিক্সা যায় না, কাজেই আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। কিন্তু আপনার সাথে এমন কেউ যদি থাকেন, কোনো বয়স্ক মানুষ বা এমন কোনো ব্যক্তি যার পক্ষে হাঁটাটা অসুবিধাজনক, সেক্ষেত্রে আপনারা হুইল চেয়ার ভাড়া করতে পারেন। হুইল চেয়ারের ভাড়া পড়বে 100 থেকে 200 টাকার মতো। আসার সময় আমি হেঁটে এলাম এবং মায়ের জন্য ছিল হুইল চেয়ার। যাই হোক, এবারে আমরা পৌঁছে গেছি আলকা হোটেলের সামনে। ওই যে হনুমানটা বসে রয়েছে যে কার্নিশে, ওটাই হচ্ছে আলকা হোটেল। বাহ, কি সুন্দর তার ধরে যাওয়ার চেষ্টা করছে, বাবা অসাধারণ। দেখুন কি সুন্দর একটা সার্কাসের খেলাও দেখা হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাঁ দিকে এই হোটেলটাই হচ্ছে আলকা হোটেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে আগামী কদিনের আমাদের ঠিকানা। হোটেলে ঢুকে রিসেপশন এরিয়াটা ক্রস করলেই পড়বে একটা ডাইনিং এরিয়া, আর সেখান থেকেই আপনি দেখতে পাবেন এই অসাধারণ দৃশ্য। ট্রেন জার্নির কারণে একটু ক্লান্ত থাকায় আমরা প্রথমেই চলে গেলাম আমাদের রুমে। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, কাজেই বয়স্ক মানুষদের নিয়ে আসতে অসুবিধা নেই। হোটেলের লিফট থেকেও আপনারা কিন্তু এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমাদের রুমটা ছিল প্রিমিয়াম রুম। এই রুমটাকে প্রিমিয়াম বলার কারণটা রুমে ঢুকতেই টের পেলাম। রুমের আয়তন, সাজসজ্জা নর্মালি প্রিমিয়াম রুমগুলোতে যেরকম হয় সেরকমই, তবে এই রুমটাকে প্রিমিয়াম বলার আসল কারণ নয়, সেটা আপনাদের একটু পরে বলছি। তার আগে চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দেই, কারণ কোথাও গেলে ওয়াশরুমটা আমাদের একটা কনসার্ন থাকে যে সেটা কেমন হবে। এই ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে, গিজার রয়েছে, টাওয়েল রয়েছে, এভরিথিং ইজ ওকে। রুমে বাকি সমস্ত অ্যামেনিটিজের মধ্যে জাগ রয়েছে, একটা লাকি বাম্বু রয়েছে, দুটো গ্লাস রয়েছে, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের দুটো বোতল দেওয়া রয়েছে, রয়েছে টয়লেট্রিজ, টিভি রয়েছে, সোফা রয়েছে, রয়েছে বড়সড় একটা বেড উইথ পিলো অ্যান্ড কুশনস। চলুন কভারটা একবার আপনাদের খুলে দেখিয়ে দেই। এখানে দুটো ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, ড্রয়ার রয়েছে দুটো, কিন্তু ড্রয়ারগুলো না আটকে যাচ্ছে পাল্লার সাথে, কাজেই আমি বুঝলাম না এই ড্রয়ারগুলোকে কোন টেকনিকে খুলতে হয়। আমি দুটো ড্রয়ারই খোলার চেষ্টা করলাম, কিন্তু দুটোই আলমারির পাল্লার সাথে আটকে গেল। এনিওয়েজ, ড্রয়ারের দরকার নেই এই মুহূর্তে আমার।
এখানে যে ফ্রিজারটা দেওয়া রয়েছে সেটা নর্মাল মিনি ফ্রিজার যেরকম দেওয়া থাকে হোটেলের রুমগুলোতে তার থেকে কিন্তু বেশ বড় সড়ই। আচ্ছা, একটা স্টাডি টেবিল আর চেয়ারও কিন্তু রয়েছে, বলতে ভুলে গেছিলাম। এনিওয়েজ, এবারে আপনাদের দেখাই এই রুমের আসল ইউএসপি। এই রুমে রয়েছে 4টি জানালা এবং প্রতিটা জানালার পর্দা সরালেই কিন্তু আপনারা কি দেখতে পাবেন দেখুন, এই যে বারাণসীর গঙ্গা। আর এইটাই এই রুমটাকে প্রকৃত অর্থে প্রিমিয়াম করে তুলেছে। রুমের সব জায়গা থেকে এমনকি খাটে বসেও আপনারা গঙ্গা দেখতে পাবেন। সত্যি প্রিমিয়াম না? জানালার পর্দা সরাতেই কার সাথে দেখা হলো দেখুন, একটি ছোট্ট কাঠবিড়ালি। সে অনেকক্ষণ ধরে নিজের মতো নানান কসরত করলো আর আমিও তাকে ক্যামেরা বন্দি করতে আরম্ভ করলাম। ওর কেমন লাগছিল বলতে পারবো না, তবে আমার কিন্তু ভারী মজা লাগছিল। চলুন এবারে আপনাদের একটু বারান্দাটা ঘুরিয়ে আনি। এখানে বাঁদর, হনুমান, বিভিন্ন ধরনের পাখি, কাঠবিড়ালি এদের একটু উপদ্রব থাকার কারণেই সম্ভবত গোটা বারান্দাটাই এরকম নেট দিয়ে ঘেরা, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। বারান্দার মাঝখানে মাঝখানে বেশ কয়েকটা জানালা রয়েছে, যে জানালাগুলো খুলে দিলেই আপনি উপভোগ করতে পারবেন এই মনোরম পরিবেশ। ঘরের 3 দিক জুড়েই রয়েছে এই টানা বারান্দা। এইটা দরজার সামনেই বারান্দার যে জানালাটা আছে সেই জানালাটা। এটা খুলে দিলে দেখুন তো কি সুন্দর, মন একেবারে ভরে গেল। আর এইটা হচ্ছে হোটেলের দিকের অংশটা। এখানেও একটা জানালা রয়েছে, এখান থেকে হোটেলের কিছু অংশও দেখা যায়। এই যে এই জানালাটা। আর দেখা যায় মণিকর্ণিকা ঘাট। যদিও এখন রেনোভেশনের কাজ চলছে বলে মণিকর্ণিকা ঘাটটা পুরোটাই ব্যারিকেড করে ঘেরা, তাই খুব একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওই পাশে চলুন, ওই পাশের জানালাগুলো একটু খোলা যাক। বারান্দার এই অংশ থেকে দেখা যায় দশাশ্বমেধ ঘাট। ওই যে দূরে দেখছেন অনেক মানুষজনের ভিড়, ওটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। এই যে এইটা হলো দশাশ্বমেধ ঘাট। এদিকেও রয়েছে আরো একটি জানালা। বারান্দার এই অংশে বসে বসে সন্ধ্যাবেলা কিন্তু আপনি অনায়াসেই দেখে নিতে পারবেন দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। এখান থেকে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, তবে সেটা আর এই ভিডিওয় হবে না জানেন, তাহলে না ভিডিওটা অহেতুক একটু বড় হয়ে যাবে। তাই জন্য চোখ রাখুন আমার পরের ভিডিওয়। আপাতত একটু ফ্রেশ হয়ে ডাইনিং এরিয়ায় যাই। গ্রাউন্ড ফ্লোরে লিফট থেকে নেমেই রয়েছে এই ডাইনিং এরিয়া। প্রথমে কিছুটা শেড দেওয়া, তারপর রয়েছে ওপেন এরিয়া।
আপনি চাইলে ওপেন এরিয়ায় বসেও গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করতেই পারেন, যেটা ব্যক্তিগতভাবে আমি করেছিলাম। চলুন এবার আপনাদের একটু আশপাশটা ঘুরিয়ে আনি। ডান দিক দিয়ে গেলে এই যে রাস্তাটা দেখছেন, এইটা ধরে সোজা চলে গেলেই রয়েছে একটা খোলা ছাদের মতো জায়গা। সেখানেও টেবিল চেয়ার পাতা আছে, অর্থাৎ সেখানেও বসে খাওয়া দাওয়া করা যায়। আচ্ছা, এই যে রুমটা দেখছেন এটাও কিন্তু একটা প্রিমিয়াম রুম। এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার, এটা কিন্তু কোনো রকম কোনো পেইড প্রমোশন নয়। ব্যক্তিগতভাবে এই হোটেলটিতে এসে আমার নিজের খুব ভালো লেগেছিল, সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকেও দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা যদি প্রিমিয়াম রুম নাও নেন, স্ট্যান্ডার্ড রুম বা নর্মাল যে রুমগুলো রয়েছে সেগুলো যদি নেন, তাহলেও এখানে এসে বসে থাকা অথবা খাওয়া দাওয়া করাতে কোনো অসুবিধে নেই। আপনারা নিশ্চিন্তে গঙ্গা উপভোগ করতে পারবেন। ওই যে ওপরের রুমটা দেখা যাচ্ছে, ওইটাই আমাদের রুম। গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং এরিয়ার আশেপাশেও বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের রুম রয়েছে। এবারে একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। এখানে রয়েছে আরেকটা লিফট, যেটা দিয়ে আপনি গঙ্গার ঘাট পর্যন্ত যেতে পারবেন। ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, লিফট থেকে নেমে ওই সিঁড়িগুলো ধরে এগোলেই আপনি পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে, অর্থাৎ নীর ঘাটে। হোটেল থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে হাঁটলেও কিন্তু আপনি পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। আমরা যেহেতু দোল হোলির সময় এসেছিলাম, তাই হোটেলের গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়ার যে লিফটটা সেটা বন্ধ ছিল, তাই আমি এই রাস্তা ধরেই একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসলাম। এই এপিসোডটির শেষে আলকা হোটেলের বিভিন্ন ধরনের রুমের তারিফ এবং হাওড়া থেকে বেনারসে আসার সমস্ত ধরনের ট্রেন এবং তাদের টাইম আমি দিয়ে দেব। সেটা জানতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই গঙ্গার সামনে এসে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। রইল হোটেল এবং ট্রেন সংক্রান্ত তথ্য আর পরের ভিডিওর প্রিভিউ। বেনারস না একটা অদ্ভুত জায়গা। প্রথমে মনে হলো যে আমি কেন এখানে এলাম।